সাহিত্যে খেলা প্রবন্ধটির গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো চিহ্নিত করতে গিয়ে দেখলাম যে প্রতিটা লাইনই খুব ইম্পর্টেন্ট এবং একই সাথে বেশ জটিল। অর্থাৎ মনে রাখাটা কিন্তু খুব কঠিন। তারপরও আমি চেষ্টা করব সহজ করে একটু বলে দেওয়ার, এবং যেগুলো বলে দেব সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই মনে রাখবে। আর আগেই বলেছি যে প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট, কারণ প্রমোদ চৌধুরী যেভাবে লিখেছেন প্রতিটা লাইন আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো তোমাদের একটু কষ্ট করে পড়তে হবে। আমি জানি যে এটা একটু কঠিন, কিন্তু তারপরও কিছু তো করার নেই, আমাদের অবশ্যই পড়তে হবে। তাহলে চলো শুরু করে দেই। এই প্রবন্ধে একজন ভাস্করের নাম আছে যার নাম হচ্ছে রোদা, এবং তিনি ফ্রান্সের ভাস্কর ছিলেন। এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। এখানে কার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে? অবশ্যই আমরা আগে যার নাম জেনেছি রোদা, তার সম্পর্কে এই কথাটা বলা হয়েছে যে এই পুতুল গড়া হচ্ছে তার খেলা। কোন রাজ্যে মহাপুরুষদের যা খুশি তাই করার অধিকার আছে? কলা রাজ্যের, মানে হচ্ছে শিল্প রাজ্যের যারা বিখ্যাত ব্যক্তি, অনেক বড় বড় আর্টিস্ট যারা মহাপুরুষ, তাদের যা খুশি তাই করার অধিকার আছে। এরপর একটা লাইন আছে, এই লাইনটা তোমরা একেবারে মুখস্থ করে ফেলবে, কারণ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। সেই লাইনটা হচ্ছে, বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, রঙ্গমঞ্চে না চললে আমাদের অভিনয় কেউ দেখে না, আর কাষ্ঠমঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না। এই লাইনটা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি দুই একটা একটু বলে দিচ্ছি। যে কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না, আবার বেদিতে না বসলে কি হয়, আবার রঙ্গমঞ্চের ক্ষেত্রেও এভাবে কয়েক রকম করে প্রশ্ন হতে পারে। তাহলে এই লাইনটা একেবারে মুখস্থ করা উচিত। যে লেখক সাহিত্যে ফলের চাষ করতে ব্রতী হন, তিনি কি হয়? গীতের মর্মও বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না। এখান থেকে উল্টা দিক থেকে প্রশ্ন আসবে, যে আগে শূন্যস্থান, তারপরে হয়তোবা এইটা থাকতে পারে। অর্থাৎ কে গীতের মর্ম বোঝেন না, গীতার ধর্মও বোঝেন না? যে লেখক সাহিত্যে ফলের চাষ করতে ব্রতী হন। টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায়, আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়? এই লাইনটাও একেবারে মুখস্থ করে রাখা উচিত। পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে, কাল সেটিকে কি করে বলতো? ভেঙে ফেলে। আর এখানে কাদের কথা বলা হচ্ছে? পাঠক সমাজ। আবারও বলছি যে এই লাইন হিসেবে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে সেগুলো একেবারে মুখস্থ করে ফেলার জন্যই দেওয়া হয়েছে। আমাদের পক্ষে কাদের পথ অনুসরণ করা কর্তব্য? মহাজনদের পথ অনুসরণ করা আমাদের কর্তব্য। কোথায় ব্রাহ্মণ সূর্যের কোনো প্রভেদ নেই? খেলার মাঠে। আর সাহিত্যে খেলা প্রবন্ধে জীবজগতের একমাত্র নিষ্কাম কর্ম হচ্ছে খেলা। যে খেলার উপরি পাওনা আছে তার নাম হচ্ছে জুয়া খেলা। আর একটা লাইন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। বৈশ্য লেখকের পক্ষেই সূর্য পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত। এই লাইনটাও একেবারে মুখস্থ রাখবে। বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন, জনগণের জন্য নয়। এখান থেকেও কয়েকভাবে প্রশ্ন আসতে পারে। আনন্দের ধর্ম কি? আনন্দের ধর্ম হচ্ছে সেটা সংক্রামক হবে, সেটা ছড়িয়ে যাবে, একজনের কাছ থেকে আরেকজনে চলে যাবে। সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া। এই প্রবন্ধে কিন্তু সাহিত্যের আরেকটা উদ্দেশ্য আছে, মানে সরাসরি ২ জায়গাতে এরকম আছে যে সাহিত্যের উদ্দেশ্যটা কি। আরেকটা আমরা একটু পরে দেখব। তার আগে দেখো শিক্ষার উদ্দেশ্যটা কি? দেখো শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো। আবার এই লাইনে সাহিত্যের আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে মানুষের মনকে জাগানো। তার মানে এই যে সাহিত্যের ২ জায়গাতে ২ টা উদ্দেশ্য আছে, আনন্দ দেওয়া আর মানুষের মনকে জাগানো। ২ টাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কারণ এখানে আলাদা, আলাদা অপশন আসতে পারে, যেকোনো একটা থাকবে। আবার দেখা যায় যে বহুপদী যে প্রশ্নগুলো থাকে সেখানেও কিন্তু এই আনন্দ দেওয়া, মনকে জাগানো ২ টাই থাকতে পারে। তাহলে আবারও একটু বলে দিচ্ছি, সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে আনন্দ দেওয়া এবং মানুষের মনকে জাগানো। এরপরে দেখো একটা প্রশ্ন আছে যেটা বহুনির্বাচনী হিসেবে লিখেছি। লেখকের মতে সাহিত্যের উদ্দেশ্য কি? সমাজের মনোরঞ্জন করা, অন্যের মনের অভাব পূরণ করা, মানুষের মনকে জাগানো, মনকে বিশ্বের খবর জানানো। এই দেখো এখানে আমরা আগে যেটা পড়েছিলাম আনন্দ দেওয়া সেটা কিন্তু নাই, কিন্তু মনকে জাগানো এটা আছে। তার মানে এইভাবে তোমাদের এই ২ টা মনে রাখতে হবে। আর উত্তর অবশ্যই এটা হবে, মানুষের মনকে জাগানো। একালে সাহিত্যের ভার কারা নিয়েছেন? স্কুল মাস্টারেরা একালে সাহিত্যের ভার নিয়েছেন। মনোজগতে শিক্ষকের কাজ আর কবির কাজ পরস্পর বিপরীত অথবা উল্টো, যেকোনো একটা অপশনে থাকতে পারে। আর একটা লাইন আছে ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, সাহিত্য ছেলের হাতের খেলনা নয়, গুরুর হাতের বেতো নয়। এই লাইনটাও কিন্তু শূন্যস্থান পূরণের জন্য কিছু
প্রশ্ন আমাদের এরকম থাকে যে একটা শূন্যস্থান থাকে। সেগুলোর জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। কাব্যজগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা। এটা কেন বলা হয়েছে? অপশনগুলো দেখলে একটু তোমরা আইডিয়া পাবে। লেখক ও পাঠকের সমন্বয়ের অভাব, পাঠকের নির্বুদ্ধিতার জন্য, পাঠকের রুচি পরিবর্তনের জন্য, আর কাব্যজগতে সীমাবদ্ধতার জন্য। প্রায় সবই তোমার কাছে প্রাসঙ্গিক মনে হতে পারে। তবে এই কথাটা বলা হয়েছে ওই জায়গাতে যেখানে আমাদের প্রাবন্ধিক প্রমোদ চৌধুরী বলতে চেয়েছেন যে পাঠকের রুচি পরিবর্তন হয়। আজ যেটা ভালো লাগে কাল সেটা ভালো লাগে না। এই কারণে কাব্যজগতে আজকে যেটা আনন্দের মনে হতে পারে কালকে সেটা বেদনার মনে হতে পারে। অর্থাৎ পাঠকের রুচি পরিবর্তনের জন্য এই অপশনটাই এখানে ঠিক। সাহিত্যে খেলা প্রবন্ধ অনুযায়ী শিক্ষকের কাজ দেওয়া আছে এখানে কাব্যকে বধ করা, তার সবুচ্ছেদ করা এবং তত্ত্ব আবিষ্কার ও প্রচার করা। এই প্রশ্নটাও কিন্তু বহুপদী সমস্যামূলক যে প্রশ্ন থাকে সেগুলোর জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব কিছু শব্দার্থ যেগুলো শব্দার্থ টিকা অংশে আছে এবং এই শব্দগুলো খুব আমার কাছে জরুরি মনে হয়েছে মনে রাখা। রসাতল হচ্ছে পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল বা ধ্বংস। মোক্ষ লাভ কখন মানুষ করে? যখন ভববন্ধন বা দুনিয়ার বন্ধন থেকে সে মুক্তি লাভ করে। কুশীলব মানে হচ্ছে অভিনেতা। সাহিত্য খেলা প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়। আর প্রমোদ চৌধুরী সম্পর্কে বাকি তথ্যগুলো আছে। তিনি ১৮৬৮ সালে যশোরে জন্মগ্রহণ করেন, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। অনেক লেখকেরই দেখা যায় যে পৈতৃক নিবাস কোথায় থাকে সেটা আমাদের মনে রাখতে হয়। যাদেরটা দেওয়া আছে তাদেরটা অবশ্যই আমরা মনে রাখবো। বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। এই জন্যই আসলে তাকে এতটা গুরুত্ব দেওয়া হয় যে আমরা এখন যে ভাষায় সাহিত্য করি সেটা আসলে তার হাত ধরেই শুরু হয়েছিল। তিনি এটাকে একটা আন্দোলন হিসেবে নিয়েছিলেন যে আমাদের মুখের ভাষায় সাহিত্য লিখতে হবে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। আর তার সম্পাদিত একটা বিখ্যাত পত্রিকা আছে সবুজপত্র। এই সবুজপত্র পত্রিকাতেই কিন্তু সাহিত্যে খেলা এটা প্রকাশিত হয়েছিল। আর এই পত্রিকাতেই কিন্তু তিনি বোঝাতে চেয়েছিলেন এই পত্রিকার অন্য লেখাগুলোর মধ্য দিয়ে যে চলিত ভাষাতেও ভালো সাহিত্য রচনা করা যায়। তার কিছু গ্রন্থ আছে এগুলোর নাম তোমরা অবশ্যই জেনে রাখবে। চার ইয়ারি কথা, বীরবলের হালখাতা, রায়তের কথা, তেল নুন লাকড়ি এবং সনেট ৫০ শতের মধ্যে সনেট ৫০ শত নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা সনেটের বই বা কবিতার বই। তার মৃত্যু হয়েছিল ১৯৪৬ খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলোকেই আমার কাছে খুব ইম্পোর্টেন্ট মনে হয়েছে। তোমাদের জন্য শুভকামনা থাকবে যাতে এই প্রবন্ধটা খুব ভালো করে মনে রাখতে পারো। ধন্যবাদ।